শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেডেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই মিষ্টি সকালটি সবার সুন্দর কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, অনেকদিন পর তোমার সঙ্গে, 1 সপ্তাহ না? 1 সপ্তাহ বলছিলাম 1 কোটি বছর তোমাকে দেখি না। আমিও তোমাকে বলছিলাম অফিয়ারে যে তোমার এই কমপ্লিমেন্ট আমার ভীষণ ভালো লাগে। কেমন আছো? আমি ভীষণ ভালো। রাঙা সকালে তো সবসময় ভালো থাকি, তুমি জানো। সব গুণী মানুষদের সঙ্গে বসার সৌভাগ্য হয়, গল্প করবার সৌভাগ্য হয়। চলো জানাই আজকে কে আছে। চলো কে আছে জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষক ও গবেষক অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে শুভ সকাল জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আমি সব সময় ভালো থাকি। এবং আপনাকে আসলে খুব চমৎকার লাগছে, খুবই রঙিন লাগছে আসলে। অসংখ্য ধন্যবাদ। রঙিন থাকার জন্য তো এই বয়সেও এরকম থাকার চেষ্টা করছি। নিশ্চয়ই স্যার, এবং আপনি যেটা বললেন যে সব সময় ভালো থাকা, সব সময় ভালো থাকা, এটা আসলে শুনলেও খুব ভালো লাগে, তাই না? যে সব সময় ভালো আছি। না, বিষয়টা হচ্ছে কি, জীবন তো অনেক জটিলতা আসবেই। পৃথিবীতে কার সমস্যা নেই, কোন দেশের সমস্যা নেই, কোন মানুষের সমস্যা নেই, কোন পরিবারের সমস্যা নেই। আমরা যদি সমস্যাগুলো দেখি তাহলে তো সামনের দিকে এগোতে পারবো না। নিশ্চয়ই। আর মন ভালো না থাকলে কোনো কাজ ভালো মতো করা যায় না। সেই জন্য আমার সবসময় যে কথা আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে সবসময় আনন্দে থাকবা, মন ভালো রাখবা। কারণ মন ভালো থাকলে তুমি কাজ ভালো করতে পারবা, আর মন খারাপ থাকলে কিচ্ছু হবে না। নিশ্চয়ই। বা একদম মুগ্ধতা নিয়ে শুনছিলাম আপনার কথাগুলো স্যার। এভাবেই আপনার সঙ্গে পুরোটা সময় জুড়েই গল্প করব। এবং আমরা তো আজকে একেবারে আপনার শৈশব থেকে আসতে চাই। শৈশবে আপনি কেমন ছিলেন? আপনি টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেই লৌহজং নদী, একটু শুনি শৈশবটা কেমন ছিল। শৈশবটা তো অনেকের মতো আমারও খুব দুরন্ত ছিল। আমরা 9 ভাই বোন। তো ওই অনেক আগে একটা গান ছিল না যে আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে। তা আমাদের এই 9 ভাই বোনকে কন্ট্রোল করা আমার মায়ের পক্ষে এত সহজ ছিল না। এক ভাইকে কন্ট্রোল করে আরেক ভাই খালে ঝাঁপ দিতাম, আরেক ভাইকে টান দিলে পরে আরেক ভাই লোহজং নদীতে মাছ ধরতে চলে যেতাম। তো এই লোহজংয়ের তীরে বড় হয়ে, আর ঠিক আমার বাড়ির সামনে দিয়ে একটা খাল ছিল, সেই খালে সারাক্ষণ ঝাঁপাতাম। আর বর্ষা মাসে পুরো বিল পানিতে ভরে যেত এবং সেই বিলে এত মাছ পাওয়া যেত যে খুব মজার বিষয় হচ্ছে এখনো মাঝে মাঝে ভাবি যে কেমন দেশে ছিলাম। আম্মা আপনার এই রান্না চড়িয়ে দিয়েছে, মাটির পাতিলে রান্না করতেন। তো বলতেছে কয়টা চিংড়ি মাছ নিয়ে আয়, মানে এমনভাবে বলতো মনে হয় যে ঘরে আছে, ঘর থেকে নিয়ে আসবো। আসলে তখনই একটা ঠেলা জাল নিয়ে ওই বাড়ির পিছনে বিলে যেতাম। একবার দিলেই 20-25টা এই চিংড়ি মাছ, ডিম ভর্তি একদম। কি সময় গিয়েছে না আপনাদের, খুব প্রাচুর্যময়। আরেকবার 2বার দিতাম তো 40-50টা হয়ে যেত। এটা এনে সামনে ঢালতাম, ওই তেল কিন্তু গরম হয়ে গেছে, ওইখানেই তাড়াতাড়ি এটা ছিঁড়ে ধুয়েটে আম্মু ওইটার ভিতরে হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়ে। কি যে মজার রান্না ছিল। বাট একটা মানে আমি জানতাম, আমি শুনেছি আর কি, যে আমি ছোটবেলায় খুব অসুস্থ ছিলাম। শারীরিক অসুস্থতা ছিল, পেটের ট্রাবল সারাক্ষণ থাকতো। আর ছোটবেলায় আমি খুব গর্ধব ছাত্র ছিলাম, কিচ্ছু মনে রাখতে পারতাম না। আমার ইমিডিয়েট বড় যে ভাইটা, সে আর আমি মাত্র 1 বছর 4 মাসের বড়, দুইজন এক ক্লাসেই পড়তাম। তো বলতো যে আমি অঙ্ক করি, পরে তুই মুখস্থ করিস। হ্যাঁ, অঙ্ক মুখস্থ, কারণ আমি তো পারি না। ক্লাস 8 পর্যন্ত কিন্তু আমার এরকম গেছে, কিন্তু সামহাউ ক্লাস 9 থেকে আমার ব্রেন ওপেন হওয়া শুরু করলো। ড্রামাটিক চেঞ্জেস। এবং কলেজ লাইফে আমি স্যার এই চেঞ্জটা আমরা একটু জানতে চাইবো, যে এই যে পরিবর্তনটা, যেটা এই সময় যে একেবারে দেখা যায় না তা না,
বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করি, আমরা তো এখন খুব আর্লি যে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিই, এটা কি এটার একটা ইফেক্ট কি না? বা আপনি যেটি বলছিলেন যে ক্লাস 8 এসে আপনার একটা পরিবর্তন হলো পড়াশোনার দিক থেকে, অথচ ক্লাস 8 বা 8 পর্যন্ত মাথায় ঢুকতো না, আপনাকে ম্যাথসও মানে মুখস্থ করতে হতো, এত জেদ করা শুরু করলাম। স্যার, এই প্রসঙ্গগুলো আমরা একটু বিস্তারিত জানতে চাই যে কিভাবে আপনার এই পরিবর্তনটা আসলো, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো স্যার আমরা। জি দর্শক, প্রায় 4 দশক সময় ধরে অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম নিয়োজিত আছেন শিক্ষকতা পেশায়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি 2006 থেকে 2009 সাল পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2005 সালে বিজনেস টু বিজনেস মার্কেটিংয়ে এক্সচেঞ্জ রিলেশনশিপস বিষয়ে PhD এবং 2002 সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইড থেকে বিজ্ঞাপন সংস্থা এবং তাদের ক্লায়েন্টদের মধ্যে সম্পর্ক বিপণন বিষয়ে MPhil সম্পন্ন করেন তিনি। অধ্যাপক ইসলাম বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনে অভিজ্ঞ। বর্তমানে ইন্টারন্যাশনাল জার্নাল অব সোশ্যাল বিজনেস IJSB এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেন্টার ফর প্রমোটিং গ্লোবাল এডুকেশন CPGE এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেখালেখিও করেন নিয়মিতই। 7টি কাব্যগ্রন্থ, 3টি একাডেমিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। আমরা তার গল্পে ছিলাম, আবারও ফিরে যেতে চাই। স্যার, ছোটবেলার গল্পে ছিলাম এবং আপনি যেটি বলছিলেন যে ক্লাস 8 পর্যন্ত বেশ মোটামুটি বলা যায় যে খুব একটা ভালো ছাত্র আপনি ছিলেন না। ক্লাস 9 থেকে একটা পরিবর্তন আপনার মধ্যে আসলো, সেটা আপনি কিভাবে ফিল করলেন বা পরিবর্তনটাই বা কিভাবে আসলো? এই পরিবর্তনটার একটা চমৎকার গল্প আছে, কাহিনী আছে। বাংলায় একটা কথা আছে না, যে শিখেছো কোথায়, জি, ধাক্কা খেয়েছো যেথায়। তো আমি আসলে ক্লাস 8 যখন পড়ি তখন আমার বাবা মারা যান। আচ্ছা, দ্যাট ইজ 1972, লিভার সিরোসিসে। জি। এবং আমার আব্বা একমাত্র সন্তান ছিলেন ছেলে হিসেবে, আর আমার ফুপু ছিলেন 3 জন। ফুপুদের আগেই বিয়ে হয়ে গেছে। আমার আপন চাচা কেউ ছিলেন না, চাচা তো চাচারা ছিলেন। কিন্তু তারা, আমার আব্বা আম্মা লেখাপড়ার প্রতি সবসময় আমাদের অনেক বেশি জোর দিয়েছেন, কিন্তু চাচারা তাদের ছেলে মেয়েদের ব্যাপারে এত জোর দেননি। তো চাচারা সবাই আম্মাকে বোঝাতে শুরু করলেন যে দেখো ভাবি, আপনি তো এতগুলো বাচ্চা কাচ্চা কেমন করে মানুষ করবেন, ওদেরকে ব্যবসাতে লাগিয়ে দেন। এবং ইভেন আমার আম্মাকে বাধ্য করলেন একটা দোকান নিতে। সেই দোকানে আমরা 3 ভাই 3 মাস দোকানদারি করেছি টাঙ্গাইলের ছয়ানি বাজারে, এই চকলেট বিক্রি করা, বিস্কুট বিক্রি করা, এগুলো আর কি, পরিবারের প্রয়োজনে স্যার, মানে এরকম বলা হয়েছে আর কি আমার চাচারা, যদিও জয়েন্ট ফ্যামিলি না। কিন্তু আমার আম্মা একদিন সকালবেলা হঠাৎ বললেন যে দোকানের চাবিটা দাও। উনি চাবিটা নিয়ে খালের ভিতরে ছুঁড়ে ফেলে দিলেন, বলে আজকে থেকে স্কুলে যাও, সব বিক্রি করে ফেলবো, কিন্তু লেখাপড়া করতে হবে। কারণ আমার নানা ছিলেন হেডমাস্টার, পাবনা বাড়ি। তো আমরা আবার স্কুলে যাওয়া শুরু করলাম এবং তেমন কিছুই বিক্রি করতে হয়নি। আমাদের বাড়িতে একটা বাঁশঝাড় ছিল এবং খুব স্পেশাল বাঁশঝাড় আর কি। স্পেশালি ওই যে লোহজং নদীতে মাছ ধরার জন্য খড়া পাতা হইতো, এরকম লম্বা 2টা বাঁশ লাগে, অনেক বড় জাল, এটাকে খড়া বলে আর কি। ওই বাঁশ একমাত্র আমাদের ওই বাঁশঝাড়ে ছিল। এক একটা বাঁশ 20 টাকা তখন বিক্রি হয়েছে, অনেক লম্বা, অনেক বড়। তো 20 টাকাতে তখন 1 মণ চাল কিন্তু পাওয়া যেত। দেখা গেলো যে ওই 5টা বাঁশ বিক্রি করলে 1 মাসের সংসারের খাবার হয়ে যাচ্ছে। তা আমরাও টিউশনি করি। তখন জেদ চাপলো যে না, নিজেকে বড় হতে হবে। মানুষের জীবনে জেদটা খুব ইম্পর্টেন্ট। এই বড় হওয়ার জেদটা আমাকে প্রচুর পরিমাণে পড়ার দিকে ধাবিত করলো। ইভেন আমার সবচেয়ে ছোট ভাই, যেটা ও 71-এ জন্ম, ওকে আমি কোলে করে মানুষ করেছি এবং আমি খেলাধুলা ওরে কোলে নিয়েই করতাম, মার্বেল খেলতাম, যাই খেলতাম ও কোলেই থাকতো। এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর অফ অ্যাকাউন্টস, ফাইন্যান্স থেকে পাশ করেছে। ওর যন্ত্রণায় আমি ওই পাট খেতে যায় পড়তাম
পাট ক্ষেতের ভেতরে কয়েকটা পাট গাছ উঠিয়ে ওইখানে একটা জায়গা করে নিয়েছিলাম, ওইখানে পাটি বিছিয়ে সন্ধ্যা পর্যন্ত। একদিন এরকম সন্ধ্যা পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছে, টের পাইনি। হঠাৎ দেখে চারদিকে 7-8টা শেয়াল। ভয়ঙ্কর ব্যাপার। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তখন চিন্তা করলাম কি করা যায়। আস্তে আস্তে কয়েকটা পাট গাছ তুললাম, তুলে ওইটাকে লাঠির মতো বানালাম। তারপরে পাটিটা মোড়ায় ওইটাও লাঠির মতো, দুই হাতে দুইটা লাঠির মতো দেখে তারপরে আমি ওই পাট গাছ থেকে বের হলাম। আচ্ছা, তো এই যে পড়া শুরু করলাম, কলেজ লাইফে সবচেয়ে বেশি মজা যেটা হয়েছে, আমার একজন মেন্টর বলতে পারেন, আমার শিক্ষক মোজাহার জামিল, উনি এখনো বেঁচে আছেন। উনি ঢাকা কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছেন। তো উনি হয়তো দেখতে পেয়েছিলেন আমার ভেতরে একটা সম্ভাবনা আছে। তা আমাকে একদিন ডেকে বললেন যে তুমি বিকেল 4টা থেকে আমার কাছে আসবা। তো ওনার কাছে যেতাম, তো উনি আমাকে ফ্রি পড়াতেন, সব জিজ্ঞাসা করে আর গাইডলাইন দিতেন। তো উনি একটা কথা বলেছিলেন যে দেখো শহীদ, রিড ওয়ান্স, থিঙ্ক টুয়াইস, রাইট থ্রাইস। একবার পড়বা, 2বার চিন্তা করবা, 3বার লিখবা। আমার সবচেয়ে বড় মানে এই মানে বিষয় যেটা খারাপ লাগে আর কি, বর্তমানে স্টুডেন্টরা লিখেই না, লিখতেই চায় না। কারণ না লিখলে পরে নিজের যে লিমিটেশন এটা ধরা পড়ে না। কারণ পরীক্ষার হলে তো আমাকে লিখতে হবে, তো লিখতে যে ঠেকে যাচ্ছি কোথায়, এটা আগেই যদি আমি বাসায় প্র্যাকটিস করতে পারি তাহলে তো আর পরীক্ষার হলে ঠেকবো না। এর বাইরে আমাকে একটা পরামর্শ উনি দিয়েছিলেন যে তুমি নিজে নিজে প্রশ্ন করবা যে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে, তার উত্তরগুলো লিখবা এবং নিজে প্রত্যেকটা পরীক্ষার আগে একবার পরীক্ষা দিবা। তখন এই মক টেস্ট এই শব্দটা আমি জানতাম না, কিন্তু আমি প্রত্যেকটা পরীক্ষার আগে নিজে প্রশ্ন বানিয়ে একদম ঘড়ি ধরে, দেখা গেলো 3 দিন আগে সে আমার অ্যাকাউন্টিং এক্সাম, 3 দিন আগে অ্যাকাউন্টিং এর প্রশ্ন করে আমি 3 ঘন্টা ঘড়ি ধরে অ্যাকাউন্টিং এর পরীক্ষা দিচ্ছি। তো এই প্র্যাকটিসটা আমি একদম আমার পুরো ইউনিভার্সিটি লাইফে আমি করেছি। মাঝে মাঝে দেখা যেত যে আমি যা যা লিখে আসছি 2 দিন আগে সবই কমন পড়ছে। বাহ, তার মানে আসলে যেটা আমরা সবসময় বলি স্যার, যে আসলে পড়াশোনার বিকল্প কোনো কিছু হতে পারে না। শুধু কোশ্চেন দেখলাম অ্যান্সার করলাম, বিষয়টা তা নয়, পুরো বইটাকে পড়তে হবে, নিজেকেই আসলে কোশ্চেন তৈরি করে নিজেকে অ্যান্সার করতে হবে। একটা সময় পর্যন্ত অতটা ভালো স্টুডেন্ট ছিলেন না, তারপরে কিন্তু আপনার চমৎকার একটা পরিবর্তনের মাধ্যমে আপনি নিজেকে দেখিয়ে দিয়েছেন, এটা আসলে খুবই ইতিবাচক একটা বিষয়। এই যে জীবনের লক্ষ্যটা কিভাবে নির্ধারণ করলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মার্কেটিংয়ে পড়াশোনা করবেন? যখন এই ক্লাস 9-এ ভর্তি হলাম, তা আমাদের সময়ে তো মানে এই সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তা আমি হতে চাই, সায়েন্সে ভর্তি হয়ে গেলাম। আমার পরিবার বলল যে দেখো আমরা তোমার চেয়ে অনেক ভালো ছাত্র, আমরা সায়েন্সে পড়ে তেমন কিছু করতে পারিনি, করতে পারবো বলে মনেও হয় না, তুমি সায়েন্স পড়তে পারবা না। 6 মাস ধরে আমাকে বই কিনে দেওয়া হলো না। আচ্ছা, আমি স্কুলে যাচ্ছি, সায়েন্সে পড়াশোনা করছি, 6 মাস পরে আমাকে কমার্সের বই কিনে দিয়ে বলল এই যে তোমার বই, পড়লে পড়ো, না পড়লে হাল চাষ করো। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ওই স্কুলে কমার্স নাই। এই 6 মাস পরে আমাকে স্কুল চেঞ্জ করতে হলো, আমি অন্য স্কুলে গেলাম। তখন থেকে আমি চিন্তা করলাম আচ্ছা ডাক্তার ইঞ্জিনিয়ার তো আর হতে পারবো না, তাহলে কি হওয়া যায়, বড় হতে হবে। অনেক লোককে জিজ্ঞাসা করি আচ্ছা ভাইয়া কমার্সে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের সমকক্ষ কিভাবে হওয়া যায়, তখন সবাই বলে যে একমাত্র বুদ্ধি হলে তোমাকে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে হবে, সিএ পড়তে হবে। দেন আই ডিসাইডেড যে আই উইল বি এ চার্টার অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টিং খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করলাম। অ্যাকাউন্টিংয়ে ক্লাস 9-এ লেটার পেলাম। আমাদের বিখ্যাত শিক্ষক ছিলেন ইউসুফ আলী স্যার, মানে হেডমাস্টার, উনি সবাইকে একটা করে যারা লেটার পেয়েছে তাদেরকে কলম গিফট করলেন। তো কলেজ লাইফেও এরকম কমার্স নিয়ে পড়লাম, অ্যাকাউন্টিংয়ে সবসময় ভালো করার চেষ্টা করি এবং ইন্টারমিডিয়েট রেজাল্টে আমি 88 অ্যান্সার করে 86 পেয়েছিলাম।
অ্যাকাউন্টিং। কারণ আমি যার কাছে পড়তাম একজন টিচারের কাছে 2 মাস প্রাইভেট পড়েছি হোল লাইফে। তো ওইখানে আবার আরেকজন ভালো ছাত্র ছিল করটিয়া বিশ্ববিদ্যালয় কলেজে। তো স্যার আবার ওর কথা শুনে, শঙ্কর স্যার, আমি বললাম স্যার এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির অঙ্ক তো এখনো করার নাই, যদি পরীক্ষায় থাকে। কয় দূর, এটা থাকবে না। ও বললো, ওই ছাত্রটা বললো, আনিস নাম, এখন দুবাইতে চাকরি করে, তোমার নামের নাম। আমি বললাম যে যদি থাকে তাহলে কি করবো? উনি শুনলেনই না। পরীক্ষায় যায় দেখি যে 10 নাম্বার হচ্ছে না 10 নাম্বার না 12 নাম্বার ওই অঙ্ক। আচ্ছা, তো এটা পারিনি। 88 এর অ্যান্সার করে 86 পেয়েছি। 88 অ্যানসার করে 86। আমরা তো এটা শুধুমাত্র এটা একটা জানি যে সাবজেক্টে একেবারে জেনুইন ম্যাথ যেটা, এটাতেই সম্ভব। আপনি অ্যাকাউন্টিং এটা কিভাবে সম্ভব করলেন? অ্যাকাউন্টিং এর দুইটা সাবজেক্টে, একটাতে 88 আর একটাতে 86। আচ্ছা, And I was very good in economics. ওকে। Economics I got the highest mark in Bangladesh. Even My in God. economics I got the letter marks 81. আচ্ছা, Other কোন subjects সালের কথা বলছেন স্যার? হাইয়েস্ট মার্ক? that was 1978. আচ্ছা, 78 78 79 হ্যাঁ, জি। ওই ইন্টারমিডিয়েটের সময় আর কি। তা আমার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ঢাকা বোর্ড থেকে আর কি, ওরা প্রত্যেকেই ওই ফোর্থ সাবজেক্ট দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। কারণ ওদের ফোর্থ সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স। আচ্ছা, ওরা আমার দুলাভাইয়ের কাছেই পড়তো ঢাকা কলেজে। আমার দুলাভাই ছিলেন লুৎফুজ্জামান। তো আমি পড়তাম সরকারি মৌলানা মাহমুদ আলী কলেজ টাঙ্গাইলে। ওইখানে ম্যাথামেটিক্স ফোর্থ সাবজেক্ট নাই, তো আমাকে নিতে হয়েছে পৌরবিজ্ঞান। আচ্ছা, তো পৌরবিজ্ঞানে আমি যোগ করছি 26, আর ওরা ম্যাথামেটিক্স নিয়ে যোগ করছে 86। তা আমি সবগুলো থেকে, হ্যাঁ, সাবজেক্টে ওদের চেয়ে ভালো মার্কস পাওয়ার পরেও আমি ওই যে ফোর্থ স্ট্যান্ড ফোর্থ সাবজেক্ট আছে, ওটা কাউন্ট করতো তখন, খুব ভালো। এই হচ্ছে আমার জীবনের উত্থানের কারণ। আর ক্লাস 9-এ যখন পড়ি জি, তখন জামালপুরের একটা সময় আমি জামালপুরে কিছুদিন ছিলাম, এই সিংহজানি স্কুলে। মেহেদি ইকবাল করে আমার 1 বছর জুনিয়র বললো যে শহীদ তুমি কবিতা লিখো। আমি ধুর, আমি কোনোদিন কবিতা লিখিনি। না, তুমি কবিতা লিখতে পারবা, কবিতা লিখো, একটা ম্যাগাজিন বেরোবে। আমি আবার আবৃত্তি করতাম আচ্ছা, বাহ, অনেক ছোটবেলা থেকে, অনেক পুরস্কার পেয়েছি আবৃত্তি করে। আবৃত্তি করে। আচ্ছা, ওটা পেলেন কোথায়? আবৃত্তি পেলেন স্কুল বলতে জীবন আমি থেকে। বলতে চাচ্ছি মানে কোথায় ভালো লাগাটা তৈরি হলো? পরিবার থেকে, স্কুল থেকে, বা? হ্যাঁ, পরিবার থেকে। আচ্ছা, কারণ আমার বড় বোন প্রতিদিন বিকেল বেলা আমাদের এরকম লাইন ধরে দাঁড়া করাইতেন, এই তুমি কবিতা আবৃত্তি করো, তুমি গান গাও, তুমি এটা করো, তুমি উপস্থিত বক্তৃতা দাও। এগুলো আমাদের পরিবার থেকে শেখা। বাহ, এবং আমার মা টাঙ্গাইল সাধারণ লাইব্রেরির এমন কোনো বই নাই যে ওনার পড়া হয়নি, সবই পড়ে ফেলছেন। মানে যখনই বই চাইতেন আনলি বলে এই এটা পড়ছি, বদলে নিয়ে আয়। আমি বলি, আপনি কোনটা পড়েন নাই, লিস্ট তো করেন নাই, আচ্ছা, আমি কোনটা নিয়ে আসবো? যেটাই নিয়ে আসি বলেন যে পড়ছি, আর একটা নিয়ে আয়। তার মানে স্যার ব্যাপারটা বোঝা গেল যে মা এত বেশি পড়ুয়া ছিলেন, একদম। আপনাদেরকে মানুষ করার ক্ষেত্রে তার যে একটা ভূমিকা, Oh my একটা God, দৃঢ় yes. পদক্ষেপ, এটা কিন্তু খুব দারুণভাবে প্রভাবিত করেছে। হ্যাঁ, আসলে তো মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশি থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই। যদি আমার নিজের পরিবারে আমাদের দুইজনের ভূমিকাই সমান, মানে আমি নিজেও আমার ছেলে মেয়েদের যথেষ্ট কেয়ার করেছি। জি, জি, তো আমার মা নিজে খুব পড়তেন। হিন্দু স্যারের সাথে আমি কাজ করি 20 বছর যাবত। স্যারের সবগুলা বই স্যার নিজে হাতে আমাকে লিখে গিফট করেছেন আর কি। স্টিভ জবসের কাহিনী, মানে তার জীবনী। অমর্ত্য সেন, হ্যাঁ, অমর্ত্য সেনের ওই যে আপনার ইথিক্সের উপরে যে বইটা আছে, উনি হারবার্ডে যখন পড়াতেন ইথিক্স নিয়ে। তো এই জীবনীগুলো আমি সব পড়ছি এবং আমার ছেলে মেয়েদের পড়াতাম। কারণটা হচ্ছে, যেমন একটা ছোট্ট কাহিনী বলি। আমার ছেলে এই একটু অলস টাইপের, মেয়ের চেয়ে একটু ডিফারেন্ট। খুব বই পড়ার অভ্যাস তারা করতে পারেনি, কিন্তু সে অনলাইনে পড়ে আর কি। মেয়েকে আবার প্রথম থেকে দেখলাম যে না, তাহলে বই পড়ানোর অভ্যাস করতে হবে। তো আমি ওই প্রতি বই মেলায় যে ও যা যা বই কিনতে চেত সব কিনে দিতাম। মানে এমনও আছে যে 1 বই 3 বার কেনা হয়ে গেছে। তো দেখা গেল যে আমি ওই অভ্যাস করার জন্য যে কাজটা করতাম, জি, দুপুরবেলায় শুয়ে শুয়ে এই নাসিরুদ্দিন হজ্জার গল্প, তারপরে গোপাল ভাঁড়, যেগুলো ওরা মজা পাবে, তো খিলখিল করে আমার মেয়ে হাসতো এসব শুনে টুনে। তো তারপরে বলতাম যে যখন পড়া শিখলাম যে আব্বু আম্মু তুমি একটা পড়ো, আমি শুনি। যখন সে তার বয়স 4 বছর, তখন আমি তাকে এত বড় একটা ডিকশনারি কিনে দিচ্ছি, ওই
এনসাইক্লোপিডিয়ার মতো ছবি টবি আছে। তা আমার ছেলে বলে, আব্বু তোমার মাথা খারাপ হয়েছে, ওইটারেও কি বুঝবে? আমি বললাম যে কিছু বোঝার দরকার নাই, তোমাকে যা পারি নাই আমি সেইটা আমার মেয়েকে দিয়ে করাবো। ভালো লাগা তৈরি হবে। কারণ যখন সে একটা সানিডেলে পড়তো, জি যখন একটা ইংরেজি শব্দ আমাকে জিজ্ঞাসা করতো এটার মিনিংটা, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, হোয়াট ইজ দ্য মিনিং, আব্বু মনে করতে পারছি না, ডিকশনারিটা নিয়ে আসো। দৌড়ে যে ডিকশনারিটা এরকম করে তুলতে পারে না, এভাবে নিয়ে আসতো। তা আমি বলতাম যে আব্বু পি কোথায়, চোখে তো ঠিক মতো দেখি না, তো ও বের করতো, এই পাইছি পি। মানে আসলে আমার প্র্যাকটিস ছিল যে ওর ডিকশনারিটা দেখার অভ্যাসটা হোক, কারণ তখন তো মোবাইল ছিল না। তো ওইভাবে ওই শব্দগুলো বের করা শেখা। তা এগুলো যে যখন ক্লাস 3-তে পড়ে, ওই কম্পিউটার শিখিয়ে দিলাম। সে গুগলে ঢুকে নিজেই স্ক্র্যাপ বুক প্রতি ওদের জমা দিতে হয় থাকে ইংরেজি স্কুলে। তো এটা করে একবার বলতে, আব্বু একটু পড়ে দেখো ঠিক আছে কিনা। 5-এ ওঠার পরে তোমার পড়তে হবে না, তুমি এটা প্রিন্ট করে নিয়ে আসো, এই ছবিটা করো। মানে সে নিজেই ইন্ডিপেন্ডেন্ট। আসলে আমরা এই জন্যই তো সবসময় বলি যে পরিবারটা হচ্ছে সবচেয়ে বড় আসলে স্কুল একটা শিশুর জীবনে বা একটা মানুষের জীবনে। স্যার, যেটি আপনি বলছিলেন যে আপনার পরিবারেও যে নিয়মানুবর্তিতা ছিল, মায়ের যে বই পড়ার অভ্যেস ছিল। আমরা শুনি যে আপনি যে আসরটার কথা বলছেন, অনেকে পুঁথির আসর করে, গানের আসর, বা সেগুলোও ঠিক আছে, কিন্তু এই যে একজন বই পড়বেন, বাকিরা সবাই বসে শুনবেন গল্পের মতো করে, এবং সেখানে আহ ইস এরপর কি হচ্ছে, মানে এই যে ফিলিংগুলো তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হওয়া, এগুলো তো আসলে মানে শিশুকে সমৃদ্ধ করে আমরা বলবো। এবং আপনার মধ্যে যেটি তৈরি হয়েছে, আপনি সেটি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা আমি করছেন। বলি তো, আমাদের এই যে এক্সিকিউটিভ এমবিএতে, তারপরে মাস্টার্স অফ প্রফেশনাল মার্কেটিং এ অনেক সিনিয়র স্টুডেন্ট থাকে আর কি। ইভেন একটা কোম্পানির হয়তো জিএম ক্লাসে আসছে, অথবা ফাইন্যান্স ডিরেক্টর। তা আমি বলি যে দেখো, আমার এক টিচার বলেছিলেন, আসলে আমি যখন সিন্ডিকেট মেম্বার ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1990-তে, তো একজন টিচার বলেছিলেন যে দেখো, ভালো সংসার করা জীবনের একটা অংশ। আর আমাদের সিন্ডিকেটের সাদুত সাহেব নামে একজন লোক সিন্ডিকেট দেখতেন। স্যার একটা কথা বলি, কিছু মনে করেন না, এই সিন্ডিকেটের রাগ যেন বাসায় কখনো না দেখান। মানে অনেকেই অনেক বড় পজিশনে কাজ করে, এবং কাজ করে তারা বাসায়ও সেই ধরনের আচরণ করে, কিন্তু ওইটা হলো প্রফেশনের জায়গা, আর বাসাটা হলো পরিবার, যেখানে আমি প্রতিদিন বাসায় ঢুকে আমার প্রথম কাজ হতো আমার ছেলে মেয়েদের সাথে দুষ্টুমি করা, অথবা আমার ওয়াইফের সাথে দুষ্টুমি করা। আমি ছেলের হয়তো খোঁচা মারলাম, একটু চিমটি কাটলাম, অথবা সে টেলিভিশন দেখতেছে এরকম নবাবের মতো এরকম শুয়ে শুয়ে, আব্বু কি করো, একটা সিরিজ দেখতেছি। তা আমি যে হয়তো দেখা গেলো টেলিভিশনের সামনে দাঁড়ালাম, দেখতে দিব না, আব্বু সরো না, ঝাঁপ করে ওর কোলে বসে পড়লাম। এর কারণটা হলো যে এই যে সারাদিন সে আমাকে দেখে নাই, আমাকে না পাওয়ার যে আফসোস, এই যে 3-4 মিনিট আমি তার সাথে দুষ্টুমি করলাম, সে পুরো জিনিস ভুলে যাবে। এটা ছিল আমার টেকনিক্স। হ্যাঁ, হয়তো ওয়াইফকে দুষ্টুমি করে বললাম, কেন যে এতক্ষণ বাইরে ছিলাম, ভুল করেছি, তো সে হয়তো একটু হাসি দিল, পাগলামি করার জায়গা পাও না। তো বিষয়টা হচ্ছে যে এই যে সারাদিন না পাওয়া, ছেলেমেয়েরা তো অপেক্ষা করে বাবার জন্য। অনেককেই জানি যে বাসায় ঢুকে বলে কি, এই এটা এখানে কেন, এই আমার স্যান্ডেল কই, আমার এইটা কই, মনে হয় যে নবাব সিরাজদুল্লাহ বাসায় ঢুকতেছে। আরে বেটা, তুমি কাজ করে আসছো, বাসায় যে আছে সেও সারাদিন কাজ করছে। সো একটা পরিবার তো সবাই মিলে যৌথ, আর যে পরিবারের ভিতরে বন্ডিংটা নাই, সেই পরিবারের ছেলে মেয়ে মানুষ হওয়া অনেক কঠিন। স্যার, অনেক চড়াই উতরাই বলা যায়, অনেক চ্যালেঞ্জ পার করে আসলে আপনি আপনার কি বলবো পড়াশোনার জীবনটা একরকম শুরু করলেন এবং বিশ্ববিদ্যালয় জীবনে আসলেন, এবং সেখান থেকেই কি আপনি বিভিন্ন স্কলারশিপ পেতে শুরু করলেন? বিষয়টা কি এমন ছিল? ওই জায়গাগুলো আমরা একটু শুনতে চাই। একটু আনিসের কথার একটু উত্তর দেই, জি, তারপরে আসি। জি জি। ওই যে বলছিলাম যে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই, তো চার্টার অ্যাকাউন্টেন্ট হব সেই জন্য ইন্টারমিডিয়েট পাস করার পরেই ঢাকা শহরে তখন থেকে খোঁজ নেওয়া শুরু করলাম বাংলাদেশের নাম্বার 1 চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম কোনটা। রহমান অ্যান্ড রহমান, আগের যে অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান সাহেব, ওনার ফার্ম। তো এটা খুঁজে বের করলাম, খুঁজে বের করে সেই অফিসে গেলাম, তারপরে বললাম যে আমি সিএ পড়তে চাই।
তো ওনারা আমার রেজাল্ট জিজ্ঞাসা করে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি কালকে আসো। তারপরে আমাকে ভর্তি করায় নিল ফার্মে। 1 কাপ চা দিল, এরকম খেতে বসছি, তো একটা ভদ্রলোক এসে বললো যে ছোট ভাই তোমাকে একটা কথা কিন্তু বলা হয়নি। আমি কি? বলে তোমার রেজিস্ট্রেশন কিন্তু 2 বছর পরে হবে। তা বললাম যে কেন? বলে ইন্টারমিডিয়েট পাস করে সিএ পড়া যায় না। আমি তাহলে আপনারা যে ভর্তি করালেন, এই 2 বছরে তুমি বিকম পাস করে ফেলবা, তারপরে তোমার রেজিস্ট্রেশন হবে। তখন চা খেতে খেতে চিন্তা করলাম যে আচ্ছা আমাকে 2 বছর এমনি এমনি খাটাবে। আমি চাটা খেয়ে বললাম যে বড় ভাই আমি তাহলে বিকম পাস করে আসি। এই বলে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চিন্তা করতে থাকলাম যে কি করা যায়। আচ্ছা সিএ তো পড়া হলো না, আচ্ছা ব্যারিস্টারি পড়বো। গেলাম ল ডিপার্টমেন্টে, ফর্ম তুললাম। আমাদের সময়ে তখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা পরীক্ষা হতো। ল ডিপার্টমেন্টের ফর্ম যেদিন জমা দিতে যাই, তখন ওই বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ আমার মনে হলো আচ্ছা আমি যে ব্যারিস্টারি পড়বো, আমার তো সারা জীবন মিথ্যা কথা বলতে হবে। আমি তখন তাবলিগ জামাত করতাম, বেশি দিন হলে তাবলিগ জামাতে ফেরত আসছি। আর এমনিও ছোটবেলায় ওই বাবা মার মানে প্রেশারে হোক যেমনি হোক 5 ওয়াক্ত নামাজ পড়া, এই করা সেই করা, এটা করতেই হবে আর কি, বাধ্যগত ছিল। আমি তখন চিন্তা করলাম আচ্ছা আমি যে ব্যারিস্টার হব, যখন আমি দাঁড়াবো একজন ক্লায়েন্ট এসে বলবে সে হয়তো ট্যাক্স ফাঁকি দিছে, সে হয়তো মানুষ খুন করছে অথবা একটা অপরাধ করছে। এখন তার পক্ষে আমাকে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে সে আসলে মানুষ খুন করেনি, সে ট্যাক্স ফাঁকি দেয়নি। তো এটা আমি নোয়িং ফুললি I have to tell a lie. I can't do this. কিছুক্ষণ পরে দেখলাম যে আমি নিজেই কোন ফাঁকে ফর্মটা ছিঁড়ে আমার পায়ের কাছে পড়ে আছে। তো লয়ের বারান্দা থেকে ফেরত এসে ভাবলাম যে না, তাহলে কি পড়া যায়। আচ্ছা ইকোনমিক্স পড়বো। গেলাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে, যেদিকে অনেক হাই ফাই পোলাপান। ভাবলাম যে আরে বাবারে, এইরকম পোস্টপাস পোলাপান, যে স্মার্ট দেখতেছি, বড় লোকের ছেলে মেয়ে, এখানে পড়া যাবে না। চলে গেলাম আমার কমার্স ফ্যাকাল্টিতে, যে তখন 4টা ডিপার্টমেন্ট। তো পরীক্ষা দিলাম প্রথম ফাইন্যান্স ডিপার্টমেন্টে। প্রথম পরীক্ষা হলো, টাঙ্গাইল থেকে এসে পরীক্ষা দিছি। পরীক্ষার হলে ঢুকতে 15 মিনিট দেরি হয়ে গেছে। অ্যান্ড আই ওয়াজ পাজল। এই জন্য ছেলে মেয়েদের আমি সবসময় বলি পরীক্ষার সময় কমপক্ষে 15 মিনিট আগে আসবা। তুমি 1 মিনিট পর হলেও পরীক্ষা খারাপ হয়ে যাবে। আমার পরীক্ষা খারাপ হলো, আমি দেখি আমি চান্স পাইনি। আর আছে 3টা। আগের দিন ঢাকায় এসে কষ্ট করে থাকলাম, থেকে তারপরে পরীক্ষা দিলাম। অ্যাকাউন্টিংয়ে দেখি যে ভালো পজিশনে আছি, 5 নাম্বার না 6 নাম্বারে ছিলাম। ম্যানেজমেন্টেও তাই 4 নাম্বারে। মার্কেটিংয়ে যায় দেখি যে আমার রোল নাম্বার নেই। তো ইতিমধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাদের সব স্ট্যান্ড করা স্টুডেন্টকে, তখন চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন প্রফেসর ডক্টর বাকি খলিলি। উনি দেখে আমাদের সবাইকে চিঠি পাঠিয়েছে দেখা করার জন্য। তা আমি গেলাম, বলে কি নাম তোমার? আমি বললাম স্যার ABM শহীদুল ইসলাম। প্লিজ দেখলো, ও ঢাকা বোর্ডের, ওই যে ফর্ম নিয়ে ভর্তি হয়ে যাও। আমি বললাম স্যার আমি তো পরীক্ষায় চান্স পাইনি। আরে স্ট্যান্ড করা স্টুডেন্টদের পরীক্ষায় চান্স পাইতে হয় না। তা বললাম স্যার আমি ফাইন্যান্স পড়বো না। কেন পড়বে না? আমি বললাম স্যার আমি মার্কেটিংয়ে পড়বো। বলে মার্কেটিংয়ে কেন পড়বা? আমি স্যার আপনার মতো টিচার হইতে চাই, ওইখানে কম্পিটিশন কম হবে। আমার এখানেও কম্পিটিশন নেই। এটা 4 নাম্বার ডিপার্টমেন্ট এখন, মানে 1 নাম্বার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, তখন ম্যানেজমেন্ট ফাইন্যান্স, 3 নাম্বার মার্কেটিং, 4 নাম্বার ফাইন্যান্স। আমি না স্যার আমি ম্যাথামেটিক্সে ভালো, অ্যাকাউন্টিংয়েও ভালো, কিন্তু তবুও আমি মার্কেটিং পড়বো। স্যার বললো যে আচ্ছা ঠিক আছে। যাই দেখি চান্স পাইনি। তো কী ব্যাপার? তো তখন আমাদের দায়িত্ব ছিলেন আমাদের প্রফেসর মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যার ভর্তির দায়িত্বে। স্যার বসে আছে, ঢুকলাম, স্যার আসতে পারি। স্যার আমার রোল নাম্বার তো দেখতে পাচ্ছি না। স্যার আবার নোয়াখালী বাড়িছেন, আপনি রোল নাম্বার নাই, আপনি ফেল করছেন, আপনি ফেল করছেন, এই জন্য আপনার রোল নাম্বার নেই। আমি স্যার আমি ফেল করতেই পারি না। কয় কেন? আমি বললাম স্যার আমি অ্যাকাউন্টিংয়ে 5th হয়েছি,
ম্যানেজমেন্টে 4th হয়েছি। রোল নাম্বার কত, পরীক্ষার আইডি কার্ড দেখ, তারপর নিয়ে খাতা বের করে আয়ান্নের চান্স দেয়নি, আয়ান্নের চান্স দেয়নি। আমি যে কেন স্যার, আপনি অ্যাকাউন্টিংয়ে চলে যাবেন, ভালো ছাত্র সব ট্রান্সফার নেয়। আমি বললাম স্যার ওইখানে 30 থেকে 32 জন স্ট্যান্ড করা স্টুডেন্ট, ওই এক দরজা দিয়ে সবাই মারামারি করবে, অনেকে পড়ে টরে হাত পা ভেঙে ফেলবে। স্যার এই শিক্ষাটা আপনাকে মানে কে দিল? আপনি তো সেই বোধটা আপনার কিভাবে তৈরি হলো? আমি জানতে চাচ্ছি, কোনো মেন্টর ছিল? এই যে একটা কম্পিটিশন হবে, মানে স্বাভাবিকভাবে যেটা হয়, রাইট? সেটাই কারণ অ্যাকাউন্টিং তো আসলে আমরা জানি যে প্রথম সারির একটা সাবজেক্ট, আপনাদের সময় তো আরো অনেক বেশি। জি, সেটাই বলতে যাচ্ছি, একদম ঠিক কথা বলেছেন। মানে পুরো পরিবার জানে আমি অ্যাকাউন্টিং পড়ব, জি জি। কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়েছি অলরেডি যে আমি আর চার্টার অ্যাকাউন্টেন্ট হব না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। জি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হলে আমাকে ফার্স্ট সেকেন্ড হতে হবে। তাহলে আমি ফার্স্ট সেকেন্ড কোথায় হতে পারবো? কারণ অ্যাকাউন্টিং এর সব বোর্ডের স্ট্যান্ড করা স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমার চেয়ে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টও আছে। আমাদের সাথে এক পাগল স্টুডেন্ট ছিল অ্যাকাউন্টিং এর, যশোর বোর্ডের ফার্স্ট, কাজল রায়। ও একবার 50 পৃষ্ঠা রিডিং করে লিখে দিতে পারতো, আমি তো ওর কাছে কিছুই না। তা আমি চিন্তা করলাম ওইখানে 30-32 জনে মারামারি হবে, তো আমি সোয়াট অ্যানালাইসিস নামে একটা কনসেপ্ট আছে, স্ট্রেংথস, উইকনেস, অপরচুনিটি, স্ট্রেট, এটা তখন জানতাম না। ওইটা না বুঝেই আমি সোয়াট অ্যানালাইসিস করে ফেললাম যে কোন জায়গায় ভর্তি হলে আমি ফার্স্ট সেকেন্ড হতে পারবো, দিস ইজ দ্য মার্কেটিং। তখন বললাম যে স্যার আমি অ্যাকাউন্টিং এ যাবো না, অ্যাকাউন্টিং আমি চান্স পেয়েছি। বলে আই কেমনে আপনারে বিশ্বাস করি, আপনি লিখে দেন। আমি কিন্তু মার্কেটিং বিভাগে খত দিয়ে ভর্তি হয়েছি, একদম অ্যাপ্লিকেশনে লিখছি আমি অন্য বিভাগে পরিবর্তন করব না, কারণ আপনার চান্সেসটা অনেক বেশি ছিল রেজাল্টের কারণে। হ্যাঁ, যেহেতু আর দুইটাতে আমার চান্স হয়ে গেছে, তখন তো এত কম্পিটিশনও ছিল না। স্যার তখন ওই দরখাস্ত নিয়ে তারপরে আমার ভর্তি করলেন এবং প্রথম সেমিস্টারে ফার্স্ট হয়ে গেলাম। আমরা 3 জনে জয়েন করেছি, আমি আশরাফুল ইসলাম চৌধুরী, জাকির হোসেন ভুইয়া। তা আমাদের কম্পিটিশন সাংঘাতিক। আমি ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট, সেকেন্ড সেমিস্টারে আশরাফ ফার্স্ট, থার্ড সেমিস্টারে জাকির ফার্স্ট, ফোর্থ সেমিস্টারে জাকির ফার্স্ট, আবার ফিফথ সেমিস্টারে আমি। এই করতে করতে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম। স্যার আপনি এত সুন্দর করে আসলে গল্পের ছলে কথা বলেন, মুগ্ধ হয়ে আসলে মুগ্ধ না হয়ে পারা যায় না। তো স্যার মানে কমনওয়েলথ স্কলারশিপ আপনি কখন আসলে অর্জন করলেন? এটা হলো যে শিক্ষক যখন হয়ে গেলাম তখন তো সবাই বললো যে দেখো শিক্ষকতায় যদি তুমি ভালো জায়গায় যেতে চাও তাহলে তোমাকে ডিগ্রি করতে হবে। তো তখন চিন্তা করলাম যে এর মধ্যে একটু পলিটিক্সে জড়া গেলাম। প্রফেসর শিয়াসরাম চৌধুরী আমার জীবনের অন্যতম মেন্টর আর কি, মানে আমার জীবনের দেখা শ্রেষ্ঠ মানুষ। কেন আমি এরকম নির্লোভ মানুষ উনি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এনারা 2 জন হচ্ছে আমার জীবনের একটা আদর্শ। আরো মানুষ আছে কিন্তু এদের মতো নির্লোভ, এই 2 জন ব্যক্তির মতো নির্লোভ মানুষ আমি কখনো দেখিনি। তো শিয়াসরাম চৌধুরী স্যার আমাকে ডেকে বললেন যে শহীদ, শিক্ষক যখন হয়েছে তোমাকে কিন্তু ডিগ্রি করতে হবে, আর শিক্ষার ব্যাপারে যদি কেউ কখনো সহযোগিতা চায় কোনোদিন না করবে না। যে কারণে আমি লালমাটিয়া কলেজে 2 বছর ফ্রি পড়িয়ে মার্কেটিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে দিয়ে আসছি, একদম ফ্রি। তো তখন থেকে আপনার হাতেই তৈরি? আমার হাতেই। আচ্ছা। তখন থেকে আমি চিন্তা করলাম তাহলে ডিগ্রি করতে হবে, ডিগ্রি করতে হলে তো বাইরে যেতে হবে, দেশের বাইরে হলে তো লেখাপড়া করতে হবে, জিমেট দিতে হবে, তখন আমাদের জিমেট। তো জিমেটের প্রিপারেশন শুরু করলাম, টোফেলের প্রিপারেশন শুরু করলাম, আমেরিকা যাব এরকম হলো প্ল্যান। তো 3 বার রেজিস্ট্রেশন করছি জিমেটে, মাঝখানে একবার পরীক্ষা দিইনি, কারণ আমার এক কলিগ বলে যে আমিও পরীক্ষা দিব, এই টাকাটাও আমি দিছি। পরীক্ষার আগের 2 দিন আগে বলে আমি পরীক্ষা দেবো না, প্রিপারেশন নেই। আমি যে আমিও দেবো না। যা প্রথমবার পরীক্ষা দিয়ে খুব ভালো স্কোর হয়নি, বাট দ্বিতীয়বার তো দিলাম না, তৃতীয়বার ভালো স্কোর হয়েছে, টোফেলও ভালো হয়েছে। আনফরচুনেটলি পেলাম কমনওয়েলথ স্কলারশিপ। আচ্ছা। কমনওয়েলথ মানে ইউকে। সবাই বললো দেখো পৃথিবীতে 3টা বিখ্যাত স্কলারশিপ আছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে কমনওয়েলথ, আর একটা হচ্ছে ফুল ব্রাইট, সংখ্যা কম, আর একটা হচ্ছে মন বসে স্কলারশিপ। তুমি কমনওয়েলথ পেয়ে যাবা না। আচ্ছা, তারপরে গেলাম কমনওয়েলথে।
এবং যে ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করেছি, মানে আই এম ফরচুনেট এনাফ, ওই ডিপার্টমেন্টের যে প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল বেকার, যিনি হোল ইউরোপের ভিতরে মার্কেটিংয়ের কিং ছিলেন, এবং প্রিন্সিপালস অফ মার্কেটিং বই ফিলিপ কটলার তখনও লিখেন নাই, ফার্স্ট ইয়ারে ওনার বই আমি পড়েছি, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। তখন ফিলিপ কটলার প্রিন্সিপাল, মানে উনি কটলারেরও সিনিয়র। তো মাইকেল বেকার এই ডিপার্টমেন্টে আছে, আমি তো ডিলাইটেড। কমনওয়েলথের সম্মেলন হলো এডিনবরাতে। কোন ইউনিভার্সিটি ছিলেন আপনি? আমি ছিলাম ইউনিভার্সিটি অফ স্ট্রাথক্লাইড, এটা গ্লাসগোতে। আগে কিন্তু ওই সিটির নামই ছিল স্ট্রাথক্লাইড সিটি, অনেক আগে। তো কমনওয়েলথের একটা সম্মেলন হয়, সেখানে আমি ওই এডিনবরাতে গেলাম। ওই মাইকেল বেকার তখন বক্তৃতা দিলেন। তা আমাকে কারো কোনো বক্তব্য আছে কিনা আমি বললাম যে, প্রথমেই বললাম যে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে দিস ইজ মাই মানে great achievement that the Professor Michael Baker is in front of me, because I read his book while I was the student of first year, Introduction to Marketing. অসাধারণ। তারপরে বললাম যে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, আপনাদের একটু কেয়ারফুল হতে হবে। কমনওয়েলথ সবার উদ্দেশ্যে বললাম, তখন তো সবাই বলে কি ব্যাপার। আমি যে while first time I came to London, মানে first time, then a taxi driver was doing something wrong with me. He charged a higher price, higher pound, but the police did not help me. I did not expect that the British police will not help me. একটা ইন্ডিয়ান ড্রাইভার করছে কি, হয়তো 2 পাউন্ড হবে, আমারে ঘুরিয়ে নিয়ে আইসা তারপরে 10 পাউন্ড দাও। আমি মিটার দেখাও, সে মিটার দেখাবে না, 10 পাউন্ডই দিতে হবে। দেন আমি পুলিশকে বললাম, সে কোনো কথা বলে নাই। স্যার আমরা বলি এটা শুধু বাংলাদেশেই হয়, তার মানে দেশের বাইরেও হয়। স্যার সেই গল্প শুনবো আমরা ছোট্ট একটা বিরতি। বাট তারপরেও বলি, হ্যাঁ, ব্রিটিশ পুলিশ ছিল বেস্ট ফ্রেন্ড অফ এনি পিপল। মানে ওই একটা ঘটনার বাইরে আমি নিজে 4 বছর দেখেছি যে আপনার এনি সমস্যা, যে কোনো সমস্যায় একটা মানুষ সর্বপ্রথম যার কাছে যেতে পারে সেটা ছিল পুলিশ। একদম জীবন দিয়ে দিত। আপনি ইউনিভার্সিটি অফ স্ট্রাথক্লাইডে গবেষণা করেছেন, এরপর আপনি বাংলাদেশে ফিরে আসলেন এবং একটা সময় আপনি ঢাকা ইউনিভার্সিটির এখনো আছেন, আপনি মার্কেটিং বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শুনি সেই অভিজ্ঞতার কথা। আসলে যেটা বলছিলাম আর কি, যে প্রতিটা মানুষের জীবনের ভিশনটা ক্লিয়ার রাখা উচিত, লক্ষ্যটা। আমি ওই যে মার্কেটিং ডিপার্টমেন্টে যেদিন ভর্তি হলাম না, সেই দিনই ডায়েরির প্রথম পাতায় আমি লিখে ফেললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য মার্কেটিং বিভাগে ভর্তি হলাম। এটাতে যে লাভটা আমার হয়েছে, যে ওইটা আমি আমার টেবিলের আয়নার নিচে রেখেছি, প্রতিদিন দেখতাম আর নিজে নিজেকে বলতাম, শহীদ তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে চেয়েছ, তোমার কিন্তু ফার্স্ট সেকেন্ড হইতে হবে। তো এই যে ফার্স্ট সেকেন্ড হইতে হবে, আমার ইন্টারনাল ড্রাইভিং ফোর্স আমাকে মোটিভেট করতো। পৃথিবীতে কাউকে ঠেলে বড় করা যায় না। আমাদের উচিত হলো ছেলে মেয়েদের নিজের ভেতর থেকে বড় হওয়ার আকাঙ্ক্ষা গড়ে তৈরি করা। সারাক্ষণ আপনার পড় বলে কেউ পড়বে না, তার নিজের যদি পড়ার আকাঙ্ক্ষা তৈরি না হয়। সেই জন্য আমি আমার ছেলে মেয়েদের কোনোদিন মানে চড় থাপ্পড় তো দূরের কথা, একটা টোকাও কোনোদিন দিইনি, কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যালি তাদেরকে ওই এনভায়রনমেন্ট তৈরি করেছি যাতে নিজে থেকেই তারা পড়াশোনা করে। এবং আই ওয়াজ সো ফ্রি উইথ মাই ডটার অ্যান্ড সান। পড়াশোনা করার পরে যা করতে চাও, শুধু জীবনে 2টা কাজ করবে না, একটা হলো মিথ্যা কথা বলবা না, আর একটা হলো কারো ক্ষতি করবা না। তো আমার ছেলে মেয়ে পড়া শেষ করে, আব্বু আমি আড্ডা মারতে যাবো। কোথায় যাবো? ধানমন্ডিতে। কয়টা বলতে পারবো? 8টা। আমি ঠিক আছে 8:30 পর্যন্ত সময় দিলাম, এরপরে আমি এসে নিয়ে যাবো। আব্বু সিনেমা দেখতে যাব। চলো না, আমার বন্ধুরা যাবো। আচ্ছা ফোন করে দিলাম, আচ্ছা 5টা টিকিট লাগবে, যাও সিনেমা দেখে আসো। এতে দেখা হলো যে কোনোদিন ওরা মিথ্যা কথা বলতে পারছে না, কারণ ওরা যা করতে চায় আমি করতে দিই, আর মিথ্যা কথা না বললে তো খারাপ কাজ করতে পারে না। তো প্রতিটা বাবা মার উচিত হলো ছেলে মেয়েদের ভেতরে গ্রো করানো, যে সে কি হইতে চায় সেটা সে নিজে ফিল করে। এটা হলো একটা। আরেকটা হলো যে স্ট্রাথক্লাইড থেকে লেখাপড়া করার আগে আমি তো আসলে আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন 1983 উইথ বিটিসি, বাংলাদেশ টোবাকো কোম্পানি লিমিটেড। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট জব। তো এখন যেটাকে বিএটি বলে, বাট আই ডিড নট লাইক দ্য জব। কারণ ওই যে আমার ভেতরে তো আমি একজন শিক্ষক হব, তা আমি ওই যে কতদিন চাকরি করেছি এর মধ্যে আমি 3বার চাকরি ছেড়েছি। আর আমার বস বারবার হল থেকে আমাকে ধরে নিয়ে আসতো,
তখন আমি একজন ম্যাজিস্ট্রেটের চেয়ে 17 গুণ বেশি বেতন পেতাম, এবং তখন আমি গাড়ি ব্যবহার করতাম, টয়োটা স্টারলেট, একটা লাল টকটকে গাড়ি নিয়ে যখন হলে যেতাম সবাই তাকে দেখতাম, কারণ ঢাকা শহরে 83-তে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে একটা গাড়ি দেখা যেত না। আমার ছাত্ররা যারা এখন চাকরি করে, কেউ 25 লাখ, কেউ 30 লাখ, কেউ লন্ডনে 32 লাখ টাকাও বেতন পায়। কাজে টাকা রোজগারের উদ্দেশ্য আমার কোনোদিনও ছিল না। আমার উদ্দেশ্য হলো যে আমার জীবনটাকে উপভোগ করা, জীবনটাকে সুন্দর করা। এবং মাঝখানে বিফোর জয়নিং ইন দ্য ঢাকা ইউনিভার্সিটি আই স্টার্টেড এ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমার বড় ভাই টিসিবিতে ছিলেন, তো একজন লোক কি করবে টাকা নিয়ে আসছে বিদেশ থেকে, বলতেছে পরে গার্মেন্টস করে ফেলেন আক্তার ভাই, পরে তাহলে আপনার ছোট বেড়ে দেন। আমাকে নিয়ে গেল হলি ক্রসের সামনে একটা বিল্ডিং, আমরা 4 তলা বিল্ডিং নিয়ে, ওইটার 50% শেয়ার উনি আমাকে লিখে দিচ্ছেন। আমরা আক্তার ভাই আমি গার্মেন্টসের মালিক হব না। উনি কেঁদে দিচ্ছেন যে আমি কিছুই বুঝি না, আমি সৌদি আরবে ট্রাক চালাইতাম। আমি যে আপনার কিছু বুঝতে হবে না, চিটাগাং একটা গার্মেন্টস আছে দেশ গার্মেন্টস, ওইখান থেকে একজন এক্সিকিউটিভ নিয়ে আসেন, ও 10,000 টাকা বেতন পেলে 20,000 টাকা দিবেন, পুরো গার্মেন্টস আপনার জন্য করে দিবে। এই যে আমি রেখে গেলাম, আমি ইউনিভার্সিটিতে জয়েন করলাম। 3 বছরের মধ্যে উনি মহাখালীতে এরকম 10 তলা বিল্ডিং টাওয়ার বানিয়ে ফেলছে। তো একদিন শুধু তাকে দেখলাম যে এটার অর্ধেক মালিকানা আমি হতে পারতাম, বাট আই ডিড নট মাইন্ড ফর ইট বিকজ আই এনজয় মাই লাইফ। আমি শিক্ষকতা পছন্দ করি। আমি জীবনে অনেক ইউনিভার্সিটিতে বক্তৃতা দিয়েছি। আমি হার্ভার্ডে 2 বার গিয়েছি, আমি কানাডা গিয়েছি, আমি 14 বার আমেরিকা গিয়েছি, আমি গ্লোবাল মার্কেটিং কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি, ইউরোপিয়ান একাডেমি অফ ম্যানেজমেন্ট কনফারেন্সে আমি পেপার প্রেজেন্ট করেছি, ব্রিটিশ একাডেমি অফ ম্যানেজমেন্টে আমি কনফারেন্স প্রেজেন্ট করেছি, তারপরে সিক কনফারেন্সে আমেরিকাতে আমি পেপার প্রেজেন্ট করেছি, রাশিয়া, জার্মানি, তার্কি, অস্ট্রেলিয়া, ইউকে, জাপানে আমি 2 বার গিয়েছি। এরকম পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, বক্তৃতা দিয়েছি, কনফারেন্স করেছি, এবং পৃথিবীর বেস্ট জার্নালে আমি পাবলিকেশনও করেছি। 6 মাস আগে আমার একটা পাবলিকেশন হয়েছে, বা 9 মাস আগে, ইন্টারন্যাশনাল মার্কেটিং রিভিউ, ওইটা ইম্প্যাক্ট ফ্যাক্টর Q1 জার্নাল বলে। আরেকটা পাবলিকেশন অচিরেই আসবে এমারেল্ডে, এর মাঝে বুক চ্যাপ্টার হয়েছে, প্রায় 40টার মতো আপনার আর্টিকেল লিখেছি। আসলে জীবনে যার যেটা করতে ইচ্ছে করে বা ভালো লাগে তার সেটাই করা উচিত, তাহলে সেটি আনন্দ নিয়ে করা যায়। সবকিছুর মধ্যে আনন্দ থাকতে হবে। কবিতা লিখি আনন্দের সাথে, আমি একটা সিরিজ লিখি ভালোবাসার পংক্তিমালা, কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে ভালোবাসাই একমাত্র সবকিছুকে ছাপিয়ে যেতে পারে। ট্রু ভালোবাসা। ইভেন একটা কর্মচারীকে বকা দিয়ে অনেকে কাজ করাতে চায়, বকা দিয়ে কাজ করানো যায় না। আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম, আমি কোনোদিন কাউকে বকিনি, আমি শুধু ভালোবাসা দিয়ে তাদের কাজ করিয়ে নিয়েছি, এবং তারা আমার জন্য সারা রাত কাজ করেছে। মানে সারপ্রাইজিংলি দেখা গেছে যে ফাইল চুরি করে বাসায় নিয়ে বসে কাজ করেছে। কারণ আমার ইউনিভার্সিটিতে 5টার পরে কেউ থাকতে হলে আমাকে কফির দিতে হতো, যে তুমি 8 ঘন্টা কি করছো আগে হিসাব দাও। বাসায় বাবা মা আছে, না হলে ওয়াইফ আছে, না হলে হাজবেন্ড আছে, না হলে বাচ্চা কাচ্চা আছে। তো 9টার 5টার পরেও তুমি এখানে থাকবা। তো আর দুষ্টামি করতাম মাঝে মাঝে, রেজিস্ট্রারকে বলতাম আপনার বয়স কিন্তু আমার চেয়ে বেশি, একদিন যেয়ে দেখবেন যে ভাবি উড়াল দিছে, এই বয়সে আপনাকে আর ভাবি এনে দিতে পারবো না, 5টার পরে থাকতে পারবেন না কাজ না থাকলে। সো সিস্টেম ডেভেলপ করা। আমি একটা নতুন থিওরি প্রপোজ করেছি মার্কেটিং এ, যেটা পাবলিশড হয়েছে ইউনিভার্সিটি ম্যারিল্যান্ডে। আমি 2012 সালে এটা প্রেজেন্ট করেছি। প্রফেসর ফিলিপ কল্টারের সাথে আমি যে মডার্ন মার্কেটিং গ্রুপ, প্রায় 4 ঘন্টা ওনার সাথে এটা নিয়ে গল্প করেছি, আলাপ করেছি। আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম তখন আমার এই আইডিয়াটা গ্রো করেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং। বাংলাদেশে যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে, যারা বস থাকে, তারা সবাই শুধু সেল করে, হ্যাঁ এটা করো, এটা করে নিয়ে আসো, 1 ঘন্টা সময় দিলাম, কালকে 10টার মধ্যে চাই। অল আর সেলিং। পুরো জীবনটাকে যদি আমি মার্কেটিং করতে পারি, মার্কেটিং মানে হচ্ছে আমার ভালো লাগে না, যাকে আমি কাজটা করতে দিচ্ছি বা যার উদ্দেশ্যে কাজটা করছি বা বলছি, তার ভালো লাগা থেকে কাজটা করছে কিনা। যদি সে নিজে তার ভালো লাগা থেকে কাজটা করে, তাহলে হি উইল বি এবল টু ডু দ্য জব উইথ ফুল কমিটমেন্ট অ্যান্ড সিনসিয়ারিটি। আমাদের এই যে গোল্ডেন জুবিলি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের 50 বছরের গোল্ডেন জুবিলিতে, আমাদের একটা ওই সিনেট ভবনে একটা প্রোগ্রাম আছে, অল সিইও
তারপরে এমডি ডিএমডি এসব হাই লেভেলের, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চিফ গেস্ট থাকবেন, ওইখানে আমি কিনোট স্পিকার হিসেবে বক্তৃতা দেব অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এর উপরে। কারণ ওনাদেরকে আমি বুঝাতে চাই যে আপনারা মালিক হতে পারেন, কিন্তু একজন কর্মচারীকে আপনাকে বুঝতে হবে, একজন স্টাফকে বুঝতে হবে, কারণ দে আর দ্য মেইন, মানে কি বলবো যে এই ব্লাড ফর দ্য অর্গানাইজেশন। কারণ একটা অর্গানাইজেশন চালাই হলো কর্মচারী কর্মকর্তারা, কাজ করে কর্মচারী কর্মকর্তারা, এবং তারা যদি আনন্দের সাথে কাজ করতে পারে তাহলে তারা অনেক বেশি ভালো কাজ করবে। সেই জন্যে অ্যাডমিনিস্ট্রেশনে যিনি থাকেন তার খেয়াল করতে হবে যে আমার এখানে যারা কাজ করেছে তারা আনন্দে আছে কিনা। তো এইটা একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমার এই আর্টিকেলটা পরে পাবলিশড হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ম্যানেজমেন্ট স্টাডিজে লিডিং আর্টিকেল হিসেবে 2017-এ। সো লাইফে এই সাকি এবং আনিস তোমাদেরকেও বলি যে যতদিন যে জায়গায় কাজ করবা উইথ ফুল কমিটমেন্ট অ্যান্ড সিনসিয়ারিটি। আমার ছেলে যখন প্রথম মাত্র এই কত $2000 না $1000 চাকরি নেয়, দেখো বাবা তুমি নিজেও জানো এখানে সারা জীবন তুমি চাকরি করবে না, আমিও জানি, কিন্তু একদিনের জন্য ফাঁকি দেবে না। কারণ তুমি যদি ফাঁকি দাও তাহলে তুমি নিজেকে ফাঁকি দেওয়া শিখে ফেলবা, পরে ভালো জায়গায় চাকরি করলেও সেই চাকরি রাখতে পারবে না। কাজেই আমাদেরকে প্রত্যেককে যে যেখানে কাজ করি যদি নিজে উইথ ফুল কমিটমেন্ট সিনসিয়ারলি কাজ করি, তার নিজেকে ভালো করব। আজকে দেশের সার্বিক অবস্থা কেন এটা হচ্ছে, কেন হয়েছে? কারণ রাজনীতিবিদরা যা বলেন সেটা করেন না, আর আমরা দেশের পুরো ইথিক্স ভ্যালুস সব নষ্ট করে ফেলেছি। মানুষ টাকা চুরি করে, অন্যায় করে, ফিলই করে না সে অন্যায় করেছে, তার ভেতরে সেই মানসিকতা, মানবিকতা বা সততা নষ্ট হয়ে গিয়েছে। তা আমরা একটা বিশাল হোপ নিয়ে আসি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছেন এবং অনেকগুলো সংস্কার তারা করেছেন এবং করার চেষ্টা করছেন। আমাদের উচিত সবাইকে সহযোগিতা করা। অবশ্যই রাজনীতিবিদরাই দেশ চালাবেন, কোনো অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চালানো যায় না। আমি বিশ্বাস করি যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে রাজনীতিবিদদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে এই দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে এই দেশ চালাতে হবে, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি। একটি কবিতা লিখতে পারতাম না 15 বছরে। আমার ছাত্ররা ফোন করে বলতো, র্যাবের চিফ ছিল খুরশিদ স্যার, এই শব্দটা চেঞ্জ করেন, আপনারা ধরে নিয়ে গেলে তো আমাকেই নিয়ে যেয়ে আসতে হবে। আমি কিছুই তো জীবনে চাইনি, কবিতা লেখা জেলে গেলে নয়, তুমি যে নিয়ে স্যারাই নিয়ে আসলে আমাকে। তো আমি ভালোবাসার পংক্তিমালা ছাড়াও জীবন নিয়ে অনেক কবিতা লিখেছি। আমার একটা কবিতার বইয়ের নাম হচ্ছে সময়ের এপিটাফ, জীবনের এপিটাফ। এটি হচ্ছে আমার প্রথম একক কাব্যগ্রন্থ, যেটা ভালোবাসার পংক্তিমালা 1 উল্লেখ করিনি। এটা হচ্ছে চতুর্থ ভালোবাসার পংক্তিমালা 4। 3 নাম্বারটা বেরিয়েছে ইন্ডিয়া থেকে, ভারত থেকে, আনন্দ প্রকাশন থেকে। আর স্যার নিজের কবিতা নিজের আবৃত্তি করা হয় প্রচুর। আচ্ছা, আমরা কি আজকে 4 লাইন শুনে শেষ করব কিনা? অবশ্যই। অনেক আগে একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, ভালোবাসার কবিতা, সেটাই শুনে দিই। তার আগে বলি আমি রাজনৈতিক কবিতাও লিখি। আচ্ছা, আমি অনুভব নামে আমার একটা বই আছে, সবগুলোই রাজনৈতিক কবিতা। এই রাজনৈতিক কবিতা মানে কোনো দলকে গালিগালাজ দেওয়া না, রাজনীতির কারণে যে এই দেশে যে এই যে চুরি হচ্ছে, রেপ হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করা। তো বহু বছর আগে একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, সেটাও ভালোবাসার কবিতা আর কি। তুমি তো চলেই গেলে, তুমি তো চলেই গেলে, যাবে না যাবে না বলে যে সান্ত্বনা দিয়েছিলে মোড়ে, সে সান্ত্বনা সইল না কপালে। তুমি তো চলেই গেলে, কিছুদিন ছিলে, কিছু স্মৃতি রাখলে, কিছু আশা বাঁধলে, বুকের কোঠরে হলে অন্তর্হিতা, স্মৃতির মিতা, হৃদয়ের কষ্ট করিডোরে। মাটি খুঁড়লে, হাতে তুললে, বিনয়ে বানালে মধুর প্রতিমার ছবি। আমি এখন একা, ভীষণ একা, বিপন্ন বিলাপ করি কোনো এক কবি। কোন এক কবির দেখা পেলাম স্যার আজকে। হ্যাঁ,
একেবারে মার্কেটিং, তারপর আবার কবি সত্তা, সবকিছু আজকে মিলেমিশে স্যার একাকার। প্রচুর বই পড়েছি, আহমদ ছফা থেকে শুরু করে ডেল কার্নেগির বই ক্লাস 8-এ পড়েছি। বাংলাদেশের এমন কোনো লেখকের বই নেই, ভারতের এমন কোনো লেখকের বই নেই যে আমি 90 সালে যত পাবলিশড হয়েছে, কবি শামসুর রহমান, আল মাহমুদ, সবার সাথে আমার পরিচয় ছিল। কারণ ওই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের একটু সিনিয়র, রেজাউদ্দিন শাহিন রেজা আমার সমসাময়িক, জাহিদ মোস্তফা, শফিক ইমতিয়াজ, শামশেদ তাবরেজি, আমরা 60-এর দশক থেকে লেখালেখি, মানে 60-এর দশকে আমাদের জন্ম, আমরা লেখালেখি করি এই 70-এর দশক থেকে, 75 সাল থেকে। মাঝখানে 30 বছর কবিতা লিখিনি, কারণ আমার একজন মেন্টর ছিলেন সাংবাদিক, বলছে কবিতা লেখা আজকে বন্ধ, রেজাল্ট ভালো করবা, টিচার হবা, তারপর আবার লেখা শুরু করবা। কিন্তু তারপরে ওই ডিগ্রি করতে হবে, জিমেট দিতে হবে, জিআরই দিতে হবে, টোফেল দিতে হবে, আইএলস দিতে হবে, এরপরে আবার ছেলে মেয়ে মানুষ করতে হবে। আমার ছেলে মেয়ে মানুষ হয়েছে, তারা মিথ্যে কথা বলে না, কারো ক্ষতি করে না, ভালো চাকরি করে, ভালো রেজাল্ট করেছে, আমি শান্তিতে আছি। চমৎকার। এর চেয়ে বড় প্রাপ্তি তো বাবা মার জীবনে, মানে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি আসলে হতে পারে না। বক্তব্য হলো, আসুন আমরা মানুষ, এটা প্রথম চিন্তা করি, সততার সাথে জীবনযাপন করি। আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এই সমাজে আমরা বড় হয়েছি, সামাজিক কোনো সমস্যা, সমাজের মানুষের উপকার করা আমাদের দায়িত্ব। বাবা মাকে যেন কোনোদিন আমরা কষ্ট না দিই, আর এই দেশ আমাকে জন্ম দিয়েছে, এই দেশ যেন আমরা কোনোদিন ভুলে না যাই। দেশকে ভালো করলে, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। আসুন সবাই মিলে আগামী সুন্দর একটা বাংলাদেশ দেখে যেতে চাই। অন্তত মৃত্যুর আগে আমি দেখে যেতে চাই যে একটা সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ পেয়েছি, যেখানে অন্যায় নেই, যেখানে অসততা নেই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মাছরাঙ্গা টেলিভিশনকে ধন্যবাদ, তোমাদেরকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন স্যার, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তোমরাও ভালো থাকবে।